এই ছেলে, তোর কত বড় সাহস, তুই কলেজের মধ্যখানে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করেছিস? তুই জানিস আমি কে আর আমার পরিচয় কি? হ্যাঁ আমি জানি। তোবা, তুমি হচ্ছ বড়লোক পরিবারের একমাত্র মেয়ে, বাবার রাজকন্যা। আমি তোমাকে প্রপোজ করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। প্লিজ তোবা, আমার ভালোবাসা ফিরিয়ে দিও না। তোর মতো এতিম ছেলের সাথে আমি রিলেশনে যাব? কখনোই না। তুই চিন্তা করলি কি করে যে তুই আমাকে প্রপোজ করবি আর আমি একসেপ্ট করে নিব? এটা তো কখনোই করব না। তুই যেদিন আমার বাবার মতো বিজনেসম্যান হতে পারবি, আমার বাবার মতো টাকা ইনকাম করতে পারবি, ওই দিন তুই আমাকে প্রপোজ করলে চিন্তা ভাবনা করে দেখব যে তোর সাথে রিলেশনে যাওয়া যায় নাকি। যা এখান থেকে, না হলে কিন্তু আমি সবাইকে ডাক দিব। পরে কিন্তু বুঝতেই পারছিস এখানে একটা ঝামেলা হয়ে যেতে পারে তোর সাথে। ঝামেলা করার আগেই তুই চলে যা এখান থেকে। তামিম গালে হাত দিয়ে ওইখান থেকে চলে আসলো ক্যান্টিনে। এসে দেখে তার বন্ধুরা বসে আছে। এদিকে তামিমের বন্ধুরা তামিমের সকল কাণ্ড কারখানা দেখছিল। তামিম তার বন্ধুদের কাছে না গিয়ে একেবারে লাস্টের একটা টেবিলে গিয়ে মাথা নিচু করে গালে হাত দিয়ে কান্না করতে লাগলো। এদিকে তামিমের বন্ধু রোহান বলতে লাগলো, তামিমকে এতবার বারণ করি ওই বড়লোক দিমাগি মেয়েটার কাছে না যাইতে, তারপরও ওই বেটা যায়। এখন দেখলি সবার সামনে অপমান করলো। ভাই আমরা আর কত বলবো, সে জানে সে এতিম, তারপরেও সে কোন দুঃখে ওই মেয়েটার কাছে যায় আমাকে একটু বলতো। চল আগে তাকে সান্ত্বনা দিই, সান্ত্বনা না দিলে পরে আবার রাগ করে বসে থাকবে আমাদের সাথে। তাকে এখন লাস্টবারের মতন ভালোভাবে বুঝিয়ে বলবো, সে যদি বুঝে তাহলে বুঝবে, আর যদি না বুঝে তাহলে তার যা ইচ্ছা তাই করুক, আমরা তাকে কখনোই বাধা দিব না। এই বলে রোহান, হাসান এবং শিমুল চলে আসলো তামিমের কাছে। তামিমকে উদ্দেশ্য করে রোহান বলতে লাগলো, তামিম, তোকে না আমি কতবার বারণ করলাম যে এই রকম কোনো কিছুই করবি না, তারপরও তুই কেন এইরকম করিস? প্রত্যেক দিন ওই মেয়ের কাছে এইরকম ভাবে অপমানিত হতে তোর খুব ভালো লাগে তাই না রে? যদি এতই ভালো লাগে তাহলে তার পা ধুয়ে পানি খা গিয়ে। আজকে দেখলি না কেমন করেছে? আজকে তোকে আমরা শেষবারের মতন বোঝাবো। তুই যদি না বুঝিস তাহলে আর কোনো কিছুই বলার নেই। তুই কি আজকের পর থেকে ওই মেয়ের কাছে যাবি না নাকি যাবি, আগে আমাদেরকে বল। অনেক অত্যাচার আর অপমান সহ্য করেছি, আর এইসব সহ্য করতে পারবো না রে। তোদেরকে কথা দিতেছি, আজকের পর থেকে ওই মেয়ের সাথে কথা বলবো না কোনো দিন। ওই মেয়ে এতদিন শুধু আমাকে ইউজ করেছে, আমি বুঝতেই পারি নাই। তামিম এইসব কথাবার্তা বলতেছে আর তার বন্ধুদের সাথে। অন্যদিকে তোবা আর বান্ধবীদের সাথে হাসাহাসি করতেছে আর বলতেছে, তোরা দেখিস ওই তামিম কালকে আবারও এসে আমার কাছে অপমানিত হবে। তবে এইভাবে তাকে অপমান করতে আমার খুব ভালো লাগতেছে রে। চিন্তা ভাবনা করেছি যে তাকে প্রত্যেকদিন অপমান করব। এমনকি মাঝে মধ্যে কলেজে কয়েকজন বখাটে ছেলেদের হাতে মায়ের খাওয়াবো। তোবা, তুই সবসময় সবকিছু সিরিয়াসলি নিস না। এতদিন তুই তার সাথে খারাপ ব্যবহার করেছিস, সে তোর সাথে ভালো ব্যবহার করেছে। আজকে থেকে দেখিস সে পরিবর্তন হয়ে যাবে। আজকে তুই যা বলেছিস এই বলার কারণে তার পরিবর্তন খুব বেশি দেরি হবে না, দেখে নিস। ইলমা এসব কথাবার্তা বলতেছে তোবাকে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলা শেষ করে ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ইলমার আম্মু এসে দরজা খুলে দিল। অন্যদিকে তোবা তার বয়ফ্রেন্ড তনয়ের সাথে ঘোরাঘুরি করতেছে। এমন সময় তনয় তোবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোবা, ওই গরিব ছেলেটার সাথে তুমি এরকম ব্যবহার কেন করো? তাকে ভালোভাবে বলে দিলেই তো হয়, সে তো আর কোনোদিন তোমার সামনে আসবে না। আজকে তুমি যে ব্যবহার করেছো, এই ব্যবহারের কারণে তার মনে কতটা আঘাত পেয়েছে তুমি জানো? তনয়, তুমি খুব ভালো করে জানো আমি তোমার সাথে রিলেশনে আছি। আজকে আমাদের রিলেশনের প্রায় 2 বছর 5 মাস হতে চলেছে, তারপরেও তুমি এই কথা বলতেছো? কোথায় তুমি ওই ছেলেটাকে মেরে তক্তা বানিয়ে ফেলবে, সেইখানে কিনা আমাকে বলতেছো তাকে ভালোভাবে বললেই হয়? ছি তনয়, আমি তোমার কাছে এটা আশা করি না। তুমি তো কোনোদিন কোনো কিছুই আশা করো নাই, তাহলে এটা আশা করবে কি করে? যাই হোক, তোমাকে তোমাদের বাসায় নামিয়ে দিয়ে আমাকে একটা জায়গায় যেতে হবে একটা কাজে। প্রত্যেক দিন তোমার কাজ থাকে নাকি? যদি তোমার প্রত্যেক দিন কাজ থাকে তাহলে তোমার আব্বু কি এমন কাজ করে? তুমি আমাকে একটু সময়ও দাও না। আজকে যদি তুমি আমাকে সময় না দাও তাহলে আমি তোমার সাথে রিলেশন ব্রেকআপ করে ফেলবো। অন্য নতুন কাউকে পেয়েছো নাকি যে এইরকম বলছো? নিশ্চয়ই অন্য নতুন কাউকে পেয়েছো। আমার সাথে রিলেশন ব্রেকআপ করে দিলে আমার কোনো কিছু যায় আসে না, ব্রেকআপ করে দাও, আমি আরো বেশি খুশি থাকবো। কারণ তোমার মতন মেয়ের সাথে রিলেশন করার চাইতে না করাই ভালো।
তনি এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে একটা পার্কের ভিতরে। অন্যদিকে তোবা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। তোবা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু কি বাসায় আসে নাই নাকি? আর তোমাকে যে গতকালকে রাতে বললাম আব্বুকে বলার জন্য আমাকে কিছু টাকা দিতে, আব্বু টাকা দিয়েছে তোমার কাছে নাকি এটা বলতেও ভুলে গেছো? তোর আব্বুকে টাকার কথা বলেছিলাম, তোর আব্বুর মনে হয় মনে ছিল না, তাই টাকা দিয়ে যায় নাই। আর আজকে তো তাড়াতাড়ি চলে আসবো অফিস থেকে, আজকে নাকি কাজ নেই। আমি কিছুক্ষণ আগে কল দিয়েছিলাম। হো আচ্ছা, বেশ ভালো করেছো। আর কালকে যত টাকা বলেছিলাম আজকে আরো বেশি লাগবে। একটা ড্রেস পছন্দ হয়েছে, ওই ড্রেস অর্ডার দিব। আর বাহিরে আজকে একটা পার্টি আছে, রত্না আজকে একটা পার্টি দিয়েছে, ওই পার্টিতে ওই ড্রেসটা পরে যাব। আমি অর্ডার করে দিতেছি, আব্বু আসলে টাকাটা নিয়ে দিও। এই বলে তোবা চলে গেল তার রুমে। অন্যদিকে তামিম কলেজ শেষ করে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তামিম ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকাল 4:45 বাজে। এটা দেখে তামিম বলতে লাগলো, আজকে আর কাজে যেতে পারলাম না। পকেটে তো মাত্র 500 টাকা আছে। এই 500 টাকা দিয়ে আজকে অল্প কিছু খাবার নিয়ে আসি, কালকে আবার কাজ করতে যাব। কালকে যদি না যাই তাহলে কালকেও এই 500 টাকার মধ্যে থেকে খাবার খেতে হবে। আব্বু আমাকে এমন জায়গায় ফেলে দিয়ে গেছো, আমি এখান থেকে নড়াচড়া করতে পারতেছি না। আমার জন্য অন্তত কিছু টাকা রেখে যেতে এটাও কি পারলে না? দুজন একসাথেই চলে গেলে গত 9 বছর ধরে একা একা কাটিয়ে দিতেছি তোমাদেরকে ছাড়া। এসব কথা চিন্তা ভাবনা করতে করতে তামিম চলে আসলো খাবারের দোকানে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় দোকানদার বাচ্চু মিয়া বলতে লাগলো, কি রে তামিম, আজকে তো মনে হয় রিক্সা নিয়ে বের হোস নাই। আজকে খাওয়া দাওয়া ভালোভাবেও তো করলি না। তোর বাপ তো হুট করেই চলে গেছে, সাথে তোর আম্মু চলে গেছে। আমাদেরকে অনেক সাহায্য করেছে। আজকে দেখ, তোকে সাহায্য করার মতো কেউ নেই। তোকে আমি এই যে বললাম আমার হোটেলের টাকা দিয়ে খেতে হবে না, তুই টাকা ছাড়াই খেতে পারবি। কিন্তু তুই টাকা দিয়ে প্রত্যেক দিন খাবার কিনে খাস, এটাতে তো তোর টাকা চলে যায়। তুই কি তোর টাকা বাঁচাবি না নাকি? আমার টাকা বাঁচানোর দরকার নেই। আমি যতটুকু ইনকাম করি ততটুকু দিয়ে আমি খেয়ে পড়ে চলে যেতে পারবো। পড়ালেখা শেষ হলে পরে ভালো একটা চাকরি দেখে কাজ করব। সামান্য কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে তো ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিলাম। ভেবেছিলাম একটা চাকরি পেয়ে যাব যে কোনোভাবে, কিন্তু আমার এখন তো মনে হচ্ছে অযথা এই 10,000 টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করে কোনো কিছুই হলো না, উল্টো টাকাটা ক্ষতি হলো। তামিম এইসব কথাবার্তা বলতেছে বাচ্চু মিয়ার সাথে। এইদিকে বাচ্চু মিয়া তামিমকে রাতের খাবার দিয়ে দিল, কিন্তু তামিম নিতে চাইল না। অনেক জোরাজুরি করার কারণে তামিম রাতে খাবার নিয়ে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ছাদে একা একা বসে আছে, আশেপাশে কেউ নেই। এমন সময় তামিমের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন ভদ্রমহিলা বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আপনার নাম কি তামিম? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম তামিম। কিন্তু আপনি কে? এত রাতে আমাকে ফোন দিয়েছেন কেন? আমাকে চিনেন নাকি? হ্যাঁ, আমি আপনাকে চিনি। আমি আপনার নাম্বার গত 2 মাস ধরে খোঁজাখুঁজি করতেছি। আপনার আব্বু আপনার নামে একটা ডিপিএস করে গিয়েছিলেন ব্যাংকে। গত 9 বছর ধরে ওই ব্যাংকের লাভ হতে হতে আপনার প্রচুর টাকা হয়ে গেছে। আপনি এখন এই টাকাগুলো নিয়ে যান। টাকাগুলো আমি কিভাবে নিব? আব্বু তো আমাকে তেমন কিছুই বলে যায় নাই যে কোথায় কোথায় টাকা রেখেছে আর কত টাকা রেখেছে। আমার কাছে তো ইনফরমেশনও নেই যে আপনাদের ব্যাংকে কত টাকা আছে। আমাদের ব্যাংকে প্রায় 19,82,502 টাকা আছে। এখান থেকে আপনি 19,82,000 টাকা উঠাতে পারবেন। আপনি কালকে এসে আমাদের সাথে কথাবার্তা বলেন। আপনার সকল ইনফরমেশন যদি সঠিক হয় তাহলে আমরা আপনার হাতে টাকাগুলো বুঝিয়ে দেব। তামিম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে আর মনে মনে চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ, আপনি হয়তো আমার দুঃখের সময়টা পার করে দিতেছেন, এখন সুখের দিন দিতেছেন। আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। আমি ভেবেছিলাম আমার আব্বু আম্মু আমার জন্য তেমন কোনো কিছুই করে নাই, কিন্তু আজকে জানতে পারলাম আমার আব্বু আম্মু আমার জন্য অনেক কিছু করে গেছে। যাই হোক, কোনো কিছু একটা প্ল্যান করতে হবে,
প্ল্যানটা খুব ভালোভাবে করতে হবে, যাতে এই টাকাটা খুব ভালো জায়গায় কাজে লাগাতে পারি। কালকে ব্যাংকে যাই, এরপরে বোঝা যাবে কি করতে পারি এই টাকাগুলো দিয়ে। তামিম এইসব চিন্তাভাবনা করতে করতে চলে আসলো তার রুমে। পুরো বাড়িতে নীরব পরিবেশ, বাড়িতে কেউ নেই, নীরবতা এমনিতেই থাকবে। তামিম কখন যে ঘুমেতে সে পাড়ি জমিয়েছে খেয়ালই নেই। পরের দিন সকালে তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো খাবার খাওয়ার জন্য বাচ্চুমিয়ার হোটেলে। তামিমকে আজকে এইভাবে রেডি হয়ে বাহিরে আসতে দেখে বলতে লাগলো, কি রে তামিম, আজকে এইভাবে রেডি হয়ে কোথায় যাইতেছিস? তোকে তো চেনাই যাচ্ছে না। তেমন কোথাও না, একটু বন্ধুদের সাথে ঘোরাঘুরি করব তো, তাই আর কি আজকে এইভাবে বের হলাম। এখন খাবার দাও, আমাকে আবার অনেকটা দূরে যেতে হবে বন্ধুদের সাথে। বস বস, দিতেছি। তামিম টাকার কথা গোপন রেখে বাচ্চুমিয়ার হোটেল থেকে খাবার খেয়ে চলে আসলো সেই ব্যাংকে। এসে দেখে তার সকল ফাইল পত্র রেডি করে রাখা আছে। তামিম সেই মহিলার কাছে আসতেই মহিলা বলতে লাগলো, এখানে বসেন আপনি। আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ টেস্ট আর দুটো পরীক্ষা নেওয়া হবে। যদি এইগুলো আপনার আম্মুর সাথে ম্যাচ করে তাহলে আমরা টাকাগুলো দিতে পারবো, আর যদি ম্যাচ না করে তাহলে আপনারা দিতে পারবো না। এই বলে শরীফা তামিমের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ টেস্ট করার জন্য কিছু জিনিস নিয়ে চলে আসলো তাদের ল্যাবে। প্রায় আধা ঘন্টা পর শরীফা বেগম চলে আসলো তামিমের সামনে। তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কি ব্যাংক থেকে পুরো টাকা উঠিয়ে নেবেন নাকি অল্প কিছু টাকা উঠাবেন? আমি 10 লক্ষ টাকা উঠাতে চাই। বাকি যেই টাকাটা থাকবে ওই টাকা ব্যাংকে থাকুক। যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার এসে ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে যাব। তামিম এইসব কথা বলে 10 লক্ষ টাকা নিয়ে চলে আসলো বাসে। ফ্রেশ হয়ে তার রুমে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে রোহান বলতে লাগলো, কিরে তামিম, তোর কি হয়েছে? আজকে কলেজে আসিস নাই কেন? এমনিতেই কলেজে যাই নাই, আজকে একটা কাজ ছিল, তাই আর কি কলেজে যেতে পারি নাই। আর তুই কি একটু আমাদের বাসায় আসতে পারবি? আমাদের বাসায় আসতে পারলে খুবই ভালো হতো। তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। আমার সাথে তো বাকি সবাই আছে, তাদেরকে তো নিয়ে আসবো নাকি আমি একাই আসবো? সবাইকেই নিয়ে আয়, আরও বেশি ভালো হবে। সবাই মিলে একটা বুদ্ধি বের করা যাবে, তাড়াতাড়ি আয়। এই বলে তামিম কলটা কেটে দিল। অন্যদিকে রোহান তার বাকি বন্ধুদের নিয়ে চলে আসলো তামিমদের বাসায়। কলিং বেল দিতেই তামিম গিয়ে দরজা খুলে দিল। সবাই বাড়ির ভিতরে প্রবেশ করতে তামিম দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় এসে সবার সাথে বসে পড়ল। এমন সময় রোহান তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন বল, তুই কেন এত জরুরি আসতে বললি? আর আজকে তুই এমন কোথায় গিয়েছিলি? কি কাজের জন্য গিয়েছিলি ওইটাও বল। বলতেছি আসলে আমি ভেবেছিলাম আমার আব্বু আম্মু আমার জন্য তেমন কোনো কিছুই করে যায় নাই, শুধু এই বাড়িটা ছাড়া। কিন্তু গতকালকে রাতে যখন আমি ছাদে একা একা বসেছিলাম, তখন আমার ফোনে একটা ফোন আসে একজন ভদ্র মহিলাটা হচ্ছে ব্যাংকের ম্যানেজার। আমার আব্বু নাকি আমার জন্য অনেক টাকা ব্যাংকে জমা রেখেছিল। গত 9 বছর ব্যাংকে টাকা না দেওয়ার কারণে আস্তে আস্তে যেই টাকাগুলো লাভ হয়েছিল ওই টাকাগুলো আমি এখন নিয়ে এসেছি। আমার কাছে এখন 10 লক্ষ টাকা আছে ব্যাংকে, আরও 8 লক্ষ টাকার মতো আছে। আমি এই 10 লক্ষ টাকা দিয়ে একটা কিছু শুরু করতে চাইতেছি। কি শুরু করা যায় তুই একটু বলতো? তুই তো আবার তোর আব্বুর অফিসে কাজ করিস। 10 লক্ষ টাকার মধ্যে কি এমন করা যাবে এটা বল। 10 লক্ষ টাকা তো অনেক কিছুই করা যাবে, কিন্তু তুই কি করতে পারবি আমার তো মনে হয় না। তুই তো 10 লক্ষ টাকা দিয়ে কিছুই করতে পারবি না। তবে তোকে একটা বুদ্ধি দিই, ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনে একটা অফিসের সামনে দোকান দে। ভালো মানের জিনিসপত্র আনলে অনলাইন ভিডিও বানিয়ে আপলোড করলে যদি ওইখান থেকে কেউ দেখে তাহলে খুব ভালো হবে, এবং তোর দোকানে থেকে এসে মালও নিয়ে যেতে পারবি। যদি এই ব্যবসায় লস খেয়ে যাই তাহলে পরে কি করব? আরে না, লস খাবি কেন? ইলেকট্রনিক জিনিস তুই বিক্রি করতে না পারলে আবার ওই দোকান সহ বিক্রি করে দিতে পারবি, লস খাবি না। আমি একবার করেছিলাম, কিন্তু দোকানে যেতে পারি নাই, তাই আর কি তেমন ভাবে মাল বিক্রি করতে পারি নাই। পরে আব্বু অফিসের কাজে লাগিয়ে দিয়েছে মালগুলো। এটার জন্য আমার মাথায় এই বুদ্ধিটা এসেছে। এখন তোর ইচ্ছা, তোর যেটা ভালো লাগে তুই সেটা করতে পারিস। তামিম রোহান যে কথাটা বলেছে ওই কথাটা একদম ঠিক বলেছে। তুই এটাই কর। যদি দেখিস ভালো বিক্রি চলে তাহলে অবশ্যই তোর দোকান ভালোভাবে চলছে, তাহলে তো হলোই। আর যদি না চলে তাহলে পরের ব্যাপার পরে দেখা যাবে। কিন্তু সর্বপ্রথম হচ্ছে টাইম দিতে হবে দোকানে। আর এখন তো তেমন ভালোভাবে ক্লাস করায় না।
ক্লাসে যা যা পড়াবে আমরা তোকে দিয়ে দিব, তুই চিন্তা করিস না। তুই 1-2 মাস তোর শেয়ার কানের দিকে ফোকাস দে, তাহলে তুই বুঝতে পারবি তোর দোকান কেমনভাবে চলাচল করতেছে। তামিম এসব কিছু চিন্তা ভাবনা করতেছে, কি করবে আর কি করবে না, রোহানের কথায় রাজি হবে নাকি রাজি হবে না, এইসব কিছু চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ এইসব কিছু চিন্তা ভাবনা করা শেষ করে তামিম রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আচ্ছা, তুই যেহেতু বলতেছিস তাহলে তো এটা করতেই হয়। এখন তাহলে চল এই টাকাগুলো নিয়ে একটা দোকান আগে সিলেক্ট করি, এরপরে বাকি সব কিছু করা যাবে। তবে বড় কোম্পানির সামনে বা বড় বাজারে দোকান দিতে হবে, তাহলে আমার দোকানটা ভালো চলবে। চল আমার বাইকে বসে তোকে কয়েকটা অফিসের সামনে নিয়ে যাই। তোর যে অফিসটার সামনে পছন্দ হবে ওইখানে দোকান দেওয়ার ব্যবস্থা করব। তামিম এইসব কিছু চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর রোহানের সাথে সবাই চলে আসলো বাহিরে। কয়েকটা অফিসের সামনে দিয়ে ঘোরাঘুরি করে চলে আসলো একটা চায়ের দোকানে। চা খাইতে খাইতে তামিম বলতে লাগলো। রোহান, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, পশ্চিম পাড়া ওই 3 রাস্তার মোড়ে আমার দোকান দেওয়া উচিত, কারণ 3 রাস্তায় 3টা অফিস আছে। আমি যদি সেখানে দেই তাহলে আমার জন্য খুবই ভালো হবে। সাথে একটা ছোটোখাটো চা নাস্তার দোকান দিয়ে দিলে আশা করি খুব ভালো চলবে। হ্যাঁ, তুই এটা একদম ঠিক বলেছিস। এই কথাটা আমার মাথায় একদম আসে নাই। তুই যদি এটা করতে পারিস তাহলে তোর জন্য আরো বেশি ভালো হবে আমি মনে করি। তাহলে এটাই করি। ওইখানে তো দেখলাম একটা বন্ধ দোকান পড়ে আছে, ওই দোকানদারের সাথে কথাবার্তা বলে দেখি, চল কি হয়। তামিম, রোহান এবং তার আরও 2-3 জন বন্ধু চলে আসলো ওই দোকানদারের বাড়িতে। কলিং বেল দিতেই একটা ছেলে এসে দরজা খুলল। তামিমদেরকে দেখে বলতে লাগলো। কে আপনারা, আর এখানে কি চাই? 3 রাস্তার মোড়ে একটা বন্ধ দোকান পড়ে আছে, ওই দোকানটা তো আপনাদের, তাই না? হ্যাঁ, ওই দোকানটা হচ্ছে আমার আব্বুর। কেন, ওই দোকানে আবার কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই। অনেক দিন ধরে দেখতেছি তো বন্ধ পড়ে আছে, তাই আর কি আমি আসলাম ওই দোকানটা ভাড়া নেওয়ার জন্য। আপনি আপনার আব্বুকে ডেকে দেন, আমি আপনার আব্বুর সাথে কথাবার্তা বলে দোকানটার ভাড়া নির্ধারণ করে নেই। আমার আব্বু তো আর কয়েকদিন আগে মারা গেছে, ওই দোকানটা এখন পড়ে আছে। আপনি প্রতি মাসে কত দিতে পারবেন আমাকে এটা একটু বলেন, তাহলে আমি বুঝে আপনাকে এখনই জানিয়ে দিব দোকান ভাড়া দিব নাকি দিব না। আমি আপনাকে 5,000 টাকা দিব। যদি আমার মালপত্র বিক্রি হয় ভালো, তাহলে আমি পরবর্তীতে আরও 1-2 হাজার টাকা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনি যেহেতু 5,000 বলেছেন তাহলে 5,000-এ দিবেন। এই নেন দোকানের চাবি, আজকে থেকে ওই দোকান আপনি চালাবেন। আর দোকানে যাতে কোনো সমস্যা না হয় এবং পুলিশে যাতে আপনাদের দোকানে না যায় বা আমাকে না ডাকা হয়। আরে না না, এরকম কোনো সমস্যা হবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকেন। আমি ছোটোখাটো একটা দোকান দিব, কিছু জিনিসপত্রের দোকান দিব। আচ্ছা, আপনি যান তাহলে এখন। তামিম চলে গেল তার বন্ধুদেরকে নিয়ে ওই দোকানে। দোকানে অনেকগুলো মাল রাখা আছে। মালগুলো দেখে যেগুলো ডেট চলে গেছে ওইগুলো ফেলে দিয়ে বাকিগুলো ভালোভাবে পরিষ্কার করে রেখে দিল। সবকিছু পরিষ্কার করে রেখে দিয়ে রোহান তামিমকে নিয়ে চলে আসলো একটা বড় কোম্পানিতে। সবকিছু দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ সবকিছু দেখার পর তামিম বলতে লাগলো। রোহান, 10 লক্ষ টাকার মাল তো পুরো একটা গাড়িতে ভরে গেছে, আরও তো কিছু জিনিস কিনতে হবে। আমি না হয় কালকে ব্যাংক থেকে 4-5 লক্ষ টাকা তুলে এনে বাকি সব জিনিসপত্র কিনে রেখে দিব। কাল থেকে দোকানটা স্টার্ট দিব, কি বলিস তুই? হ্যাঁ, কাল থেকে দোকান স্টার্ট করা যাবে। চল এখন গাড়ি নিয়ে আমরা দোকানে চলে যাই। এই বলে রোহান তামিমকে নিয়ে ওইখান থেকে চলে আসলো দোকানে। তামিম আর রোহান সকল মালপত্র ভালোভাবে সাজিয়ে রেখে বসে আছে। দুজনকে খুব ক্লান্ত লাগতেছে। এমন সময় তামিম রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। বন্ধু, অনেক কষ্ট হয়েছে তোর, আজকে গাড়ির তেল অনেক ফুরিয়ে গেছে। চিন্তা করিস না, কালকে আমি তেল ভরে দিব। দোকান যদি ভালোভাবে চলে তাহলে আমার পক্ষ থেকে তোদেরকে একটা ট্রিট দিব। তামিম এসব কথাবার্তা বলতেছে, অন্যদিকে রোহান মুচকি একটা হাসি দিয়ে সন্ধ্যায় তামিমকে নিয়ে চলে আসলো তামিমদের বাসায়। তামিমকে নামিয়ে দিয়ে চলে গেল রোহান। পরের দিন তামিম সকাল সকাল চলে আসলো ব্যাংকে।
5 লক্ষ টাকা উঠিয়ে আরও কিছু জিনিস নিয়ে চলে আসলো দোকানে। বেশ কিছুক্ষণ বসে আছে, এমন সময় কয়েকজন কর্মচারী আসলো। দোকানে বেঞ্চে বসে রুটি কলা এবং আরও অন্যান্য জিনিস খাচ্ছে আর বলতেছে, ভাই, আপনার দোকানে কি ইলেকট্রনিক্সের মালপত্র এনেছেন নাকি? হ্যাঁ ভাই, আপনারা আপনাদের অফিসের মাল নিতে পারবেন আমার কাছ থেকে কিনে। 1 নাম্বার মালগুলো নিয়ে এসেছি, একটু দাম বেশি। আরে ভাই, দাম তো কি হয়েছে, নাম্বার 1 মাল হলেই তো অনেক দিন চলে যায়। ভালো করেছেন এই জায়গায় দোকান দিয়ে। আশেপাশে আরও কয়েকটা অফিস আছে, ওই অফিসগুলো থেকে মাল যদি আনতে হয় তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে। তাদের যখন আপনার দোকানে দেখে দাঁড়াতে পারে। যদি মাল থাকে তাহলে দিয়ে দিয়েন। মাল থাকলে তো অবশ্যই দিব, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আপনি কাউকে পাঠিয়ে দিয়েন। আর এই নেন আমার ফোন নাম্বার, যদি মাল লাগে তাহলে আমাকে ফোন দিয়ে মালের নাম্বারটা বলবেন, আমি বলতে পারবো আমার কাছে আছে নাকি নেই। তামিম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে তাদেরকে বিদায় দিয়ে বসে রইল। সন্ধ্যায় তামিম বসে আছে, এমন সময় রোহান আসলো। তামিমকে বসে থাকতে দেখে বলতে লাগলো, কিরে তামিম, আজকে কি একটা মালপত্র বিক্রি করা হয় নাই নাকি? না, আজকে মাল বিক্রি হয় নাই, কিন্তু এইদিকে এই মালগুলো বিক্রি করা হয়ে গেছে। এগুলো আনতে হবে বেশি করে। আস্তে আস্তে দোকানটা পরিচিতি পাচ্ছে। আশেপাশের কয়েকটা অফিসের কর্মচারীরা আমার দোকান থেকে এসে খাবার খেয়ে গেছে। আমি তাদেরকে বলে দিয়েছিলাম তাদের যদি কোনো কিছু লাগে তাহলে আমার দোকানে আসার জন্য। তারা বলেছে আসবে। তামিম আর রোহান কথা বলতেছে, এমন সময় একটা লোক আসলো। লোকের হাতে বিয়ারিং। তামিম সাইজ দেখে বিয়ারিং বের করে দিল লোকটাকে। রোহান তামিমকে দেখে বলতে লাগলো, মামা, এভাবে যদি তুই দোকানটা চালাতে পারিস তাহলে তোর দোকান অনেক ভালো চলবে, তুই দেখে নিস। আর ভালো কিছু খাবারের জিনিসপত্র রাখবি, যে দোকানে ভালো খাবার পাইলে তারা আরো বেশি খাইতে চাইবে। হ্যাঁ, আস্তে আস্তে রাখবো। রোহান তামিমের সাথে কথাবার্তা বলে ওইখান থেকে চলে গেল। এদিকে তামিম রাত 11টা পর্যন্ত দোকান থেকে বাজার থেকে খাবার নিয়ে চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। অন্যদিকে তোবা তার রুমের ভিতরে শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী রত্না কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রত্না বলতে লাগলো, কি রে বাবা, তোর কোনো খবর নেই, পার্টিতে আসলি না, কলেজেও আসলি না, সমস্যা কি তোর? আর বলিস না, আব্বু আমাকে বকাবকি করেছে। আর আমি যে পার্টিতে যাব আমার কাছে সেই টাকাও ছিল না। আব্বুকে বলেছিলাম টাকা দিতে, আব্বু টাকা দেয় নাই। তুই তোর আম্মুর কাছ থেকে নিয়ে আসতি, পরবর্তীতে তুই টাকা পাইলে তোর আম্মুকে দিয়ে দিতি। আরে না, তেমন কিছুই করতে হবে না। আসলে আম্মু হয়তো আব্বুকে কিছু বলেছে, এটার জন্য আব্বু আমাকে টাকা দেয় নাই। তুই তো জানিস আমি আমার আব্বু আম্মুর একমাত্র মেয়ে, আমার কোনো দিক দিয়ে কমতি রাখে নাই তারা। তাই আর কি হঠাৎ করে এরকম করেছে, আমি বুঝতেও পারলাম না। কালকে কলেজে আসিস কিন্তু। হ্যাঁ, কালকে তো অবশ্যই কলেজে যাব। কলেজে যাওয়া নিয়ে চিন্তা করিস না, কলেজে অবশ্যই যাব। রত্না তোবার সাথে আরো কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। অন্যদিকে তোবা চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। পরের দিন সকাল হতেই তামিম তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো তার দোকানে। দোকান খুলতেই আধা ঘন্টা পরে কয়েকজন লোক আসলো। খাওয়া দাওয়া করে কিছু মাল কিনে নিয়ে চলে গেল। আজকে তামিমের বেচে কেনা একটু বেশি হয়েছে। সকালবেলায় তামিম দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছে। এমন সময় দুজন লোক আসলো। তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, আমাদের মালপত্র দিয়ে যান, আমাদের অনেক তাড়া আছে, খাবারটা একটু পরে খান। ভাই, আপনারা 2টা মিনিট বসেন, আমার খাওয়া শেষ, আমি হাত ধুয়ে আসতেছি। তামিম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে তাদের মাল দিয়ে দিল। সারাদিন বেচা কেনা করে রাতে খাবার নিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে আজকের বেচা কেনার হিসাব করতে লাগলো। বেশ কিছুক্ষণ হিসাব করার পর তামিম মনে মনে বলতে লাগলো, ইস, এইভাবে যদি প্রত্যেকটা দিন বিক্রি করতে পারতাম তাহলে আমার মাস শেষে খুব ভালো টাকা ইনকাম করতে পারতাম। হে আল্লাহ, আমাকে মাফ করে দিও। আমি আমার আব্বু আম্মুর নামে অনেক কিছু তোমার কাছে বিচার দিয়েছি। আজকে আমার আব্বু আম্মু যদি এই রকম কিছু না করে দিয়ে যাইতো তাহলে আমি এই রকম কিছু করতেই পারতাম না। আজকে এত দূর পৌঁছেছি আমার আব্বু আম্মুর কারণে। তামিম এইসব কথাবার্তা বলতেছে। এইসব কথাবার্তা বলা শেষ করে তার রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে তোবা রাতে বিছানায় শুয়ে তার বান্ধবীদের সাথে গ্রুপ কলে কথা বলতেছে। এমন সময় তোবা বলতে লাগলো, এই
তোরা একটা জিনিস খেয়াল করেছিস, আমাদের কলেজে কিন্তু একজন খুব মিসিং মিসিং লাগতেছে। তোরা মনে হয় খেয়াল করিস নাই এই ব্যাপারটা। তুই কার কথা বলছিস তোবা? সত্যি করে বলতো, তুই কার কথা বলতেছিস? আমাদের তো মনে হচ্ছে না কলেজের কাউকে মিসিং মিসিং লাগতেছে। তামিমকে আমাদের কাছে মিসিং মিসিং লাগতেছে না নাকি? তোরা তো ওই দিন বললি সে কলেজে আসে নাই। আজকে আমিও কলেজে গিয়েছিলাম, তাকে একবারও দেখতে পাইনি। সে কি অপমানের ঠেলায় গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে নাকি? ঝুলে গেলে কিন্তু অনেক অসুবিধা। তোবা এসব কথাবার্তা বলতেছে তার বান্ধবীদের সাথে। অন্যদিকে তামিম তার মতো কাজ করতে লাগলো। এভাবে কাজ করতে করতে 1 মাস কেটে গেল। 1 মাস পর তামিম আজকে কলেজে এসেছে, কারণ আজকে সকল অফিস বন্ধ, কিন্তু কলেজ খোলা আছে। অফিস বন্ধ দিয়েছে অন্য একটা কারণে, কলেজ বন্ধ দেয় নাই। ওই দেখ, আমাদের বড়লোক বন্ধু আসছে। আজকে প্রায় অনেক দিন পর কলেজে এসেছি। যাক, ভালোই হয়েছে। আমরা ভেবেছিলাম আজকে তার দোকানে যাব, সে চলে এসেছে, আরো বেশি ভালো হয়েছে। তামিম তার বন্ধু বান্ধবদের কাছে যেতেই রোহান তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তামিম, আজকে তুই কলেজে আসলি? অন্যদিন তো তোকে ফোন দিয়েও আনা যায় না। আজকে তুই একা একা চলে আসলি? দোকান কি বন্ধ করে এসেছিস নাকি? হ্যাঁ, আজকে দোকানটা একটু বন্ধ করে চলে আসলাম, কারণ আজকে কোনো অফিস খোলা নেই। এমনকি ওই রাস্তা দিয়ে তেমন বেশি গাড়ি চলাচল করতেছে না, তাই আর কি দোকান বন্ধ করে চলে এসেছি। তোরা সবাই কেমন আছিস? আগের মতো আর আমার দোকানে দেখা করিস না, যা বলার ফোনে কথা বলা শেষ করে ফেলিস। তামিম, তুই হয়তো আমাদেরকে ভুল বুঝতেছিস। আসলে আমরাও আগের মতো কলেজে আসি না। তুই এই কলেজ থেকে চলে যাওয়ার পর 1 সপ্তাহ পরে আমিও চলে যাই আব্বুর অফিস দেখাশোনা করার জন্য। আজকে অফিস বন্ধ থাকার কারণে রোহান আমাকে কল দিয়েছিল, তাই আমি এসেছি। না হলে আজকেও আসতাম না। কালকে থেকে আবার কলেজে আসা বন্ধ হয়ে যাবে। তামিম তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আজকে ভালো ড্রেস পরে এসেছে। এমন সময় পিছন থেকে তোবার বান্ধবী ইলমা বলতে লাগলো, কি রে তোবা, ওইটা তামিমের মতো লাগছে না? ওই যে আমাদের কলেজের যে ছেলেটা তোকে প্রতিদিন প্রপোজ করতো। আরে তোর মনে নেই এতিম ছেলেটা? ওটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, তার মতোই তো লাগতেছে। চল তো দেখে আসি আজকে। আজকে কিন্তু তাকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু হঠাৎ করে তারা তো পরিবর্তন কোথা থেকে হলো? আর এতদিন সে কোথায় ছিল? এটা তো আর আমি জানি না। চল কি দেখে আসি আর জিজ্ঞেস করে আসি এতদিন পর কোথা থেকে বের হয়েছে। ইলমা এই কথা বলে দুজন চলে আসলো তামিমের কাছে। পিছন থেকে তামিমের কাঁধে হাত রাখলো। তোবা হঠাৎ করে তামিমের কাঁধে কারোর স্পর্শ পেয়ে পিছন ফিরতে দেখতে পেল তোবা দাঁড়িয়ে আছে। তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে তামিম বলতে লাগলো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে দেখা হয়েছে, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকি, কিন্তু তোমারও তো পরিবর্তন। আর তুমি এতদিন কোথায় ছিলে? কলেজে আসছিলে না কেন? আমাদের মতো এতিম ছেলেরা আর কোথায় থাকবে? একটা কাজে গিয়েছিলাম। আজকে তো অফিস বন্ধ, তাই আর কি কলেজে আসলাম। আপনার কি অবস্থা? আর তনয়ের কি অবস্থা? তার সাথে তো রিলেশনে আছেন দেখেছিলাম। তনয়ের সাথে রিলেশন করি না আমি। আর যাই হোক, তোমাকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগতেছে। এই ইলমা, চল এখান থেকে তারা কথা বলতে থাকুক। তোবার ইলমা ওইখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর তামিম মুচকি একটা হাসি দিয়ে রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লোভ মানুষকে কত কিছু করতে পারে দেখেছিস রোহান? আজকে একটু ভালো ড্রেস পরে এসেছি, এটার জন্য আমার সাথে কথা বলতে চলে এসেছে। মেয়ে মানুষ এমনই। তুই তো জানিস এই মেয়েটা কতটা ক্যারেক্টার লুজ, তারপরও এই মেয়েটার কথা মুখে বলছিস কেন? এই মেয়েটা যা ইচ্ছা তাই করুক, এই মেয়েটার নাম আর কখনো মুখে নিবি না তোর। রোহান এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পর তামিম তার বন্ধুদেরকে নিয়ে চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস করে বাইরে এসে ঘোরাঘুরি করতে লাগলো। ঘোরাঘুরি শেষ করে তামিম কলেজ থেকে বের হয়ে যেই বাড়ির দিকে যেতে যাবে, এমন সময় পিছন থেকে তোবা বলে উঠল, তামিম, তোমার সাথে আমার কিছু কথা ছিল। একটু ওয়েট করবে নাকি তোমার সমস্যা হবে ওয়েট করতে? ওয়েট জিনিসটা আমার একদম পছন্দ না। যা বলার তাড়াতাড়ি বলেন, আমি শুনতেছি। আর আমার তাড়াতাড়ি যেতে হবে, আমার অনেক কাজ আছে। তাড়াতাড়ি যা বলার বলে ফেলেন। তামিম, আমি তোমার সাথে রিলেশনে যেতে চাই। এতদিন তোমার সাথে যা করেছি এটার জন্য আমি মাফ চাইতেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। মাফ? এই জিনিসটা আমি পছন্দ করতাম না, কিন্তু এখন থেকে আমি এই জিনিসটা অনেক পছন্দ করি। আপনার মতো ক্যারেক্টারলেস মেয়েদের সাথে রিলেশন তো দূরের কথা, বিয়েও করব না কেউ।
আপনার পিছনে অযথা 5টা বছর নষ্ট করেছি। পড়ালেখার দিকে যদি এই 5 বছর মনোযোগ দিতাম তাহলে আমার পড়ালেখা এতদিনে কমপ্লিট হয়ে যেত, এমনকি আমি ভালো নাম্বারও পেতাম। আজকে আমার সরকারি চাকরি থাকতো। যাই হোক, এসব আর আপনাকে বুঝিয়ে কি হবে? আপনার মতো মানুষ তো আর এসব বুঝবে না। এখন আমি গেলাম। আর আজকে তো দেখা হয়েছে, আবার কবে দেখা হয় এটা বলতে পারি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনার জন্য। এই বলে তামিম ওইখান থেকে সোজা চলে আসলো তার বাসায়। ফ্রেশ হয়ে বাচ্চুমি আর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়ল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রোহান কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রোহান বলতে লাগলো, কিরে তামিম, রাস্তায় দেখলাম তুই তোবার সাথে দাঁড়িয়ে কথা বলছিলি। কি এমন কথা বলছিলি? অনেকক্ষণ তো দেখলাম দাঁড়িয়েছিলি, আর মেয়েটার মুখ কেমন মনমরা হয়েছিল। তুই কি কিছু বলেছিস নাকি? আমি আর কি বলবো, সে আমার কাছে মাপ চাইতেছিল আর আমার সাথে রিলেশনে যেতে চেয়েছিল। আমি এখন এমন একটা পজিশনে আছি, এই পজিশনটা আমি হারাতে চাই না ওই মেয়েটার জন্য। 5টা বছর নষ্ট করলাম, আর নষ্ট করতে চাই না। তামিম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে। অন্যদিকে তোবা বাড়িতে এসে বসে আছে চুপচাপ। এমন সময় তোবার আম্মু বলতে লাগলো, কি রে তোবা, তোর কি হয়েছে? এইভাবে চুপচাপ বসে আছিস কেন? কলেজ থেকে এসে টাকা পয়সার সমস্যা নাকি? লাগলে বল, তোর আব্বু তো আবার আমার কাছে প্রত্যেকদিন টাকা দিয়ে যায়, ওইখান থেকে টাকা না হয় দিয়ে দেবো। না আম্মু, টাকার কোনো সমস্যা নাই, এমনিতে একটু মন খারাপ, তাই আর কি এইভাবে চুপচাপ বসে আছি। আসলে আম্মু, মানুষের জীবনটা অনেকটা অদ্ভুত। আজকে আমি সত্যিই টের পাইতেছি। এতদিন বুঝতেই পারি নাই যে মানুষের জীবন অদ্ভুত হতে পারে, কিন্তু আজকে সত্যি সত্যি প্রমাণ পেয়েছি। কি এমন হয়েছে তোর সাথে যে এই রকম ভাবে কথাবার্তা বলতেছিস? আগে তো কখনো এইরকম ভাবে কথাবার্তা বলতি না। আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরপরে তোমাকে সব কিছু খুলে বলবো, কি কি হয়েছে কি কি না হয়েছে। তোমাকে যদি না বলি তাহলে তুমি বুঝতে পারবে না কি এমন হয়েছে। এই বলে তোবা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে সোফায় বসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসলে আম্মু, গত 5 বছর ধরে আমাকে একটা ছেলে প্রপোজ করতেছে। ছেলেটা হচ্ছে এতিম, তার গায়ে তেমন ভালো পোশাক পরে নাই, এমনকি তাকে আমি মাঝে মধ্যে কলেজের সিনিয়র ভাইদের হাতে মায়ের খাইয়েছি। তারপরেও ওই ছেলেটা আমাকে এসে প্রপোজ করত। কিছুদিন আগে ওই ছেলেটাকে অনেক বাজেভাবে অনেক কথা বলেছিলাম। তারপর থেকে ছেলেটা হঠাৎ করে উধাও হয়ে যায়। গতকালকে কলেজে এসেছিল, ছেলেটাকে দেখে আমি নিজেই ক্রাশ খেয়ে গিয়েছি। গায়ে নতুন পোশাক, অনেক দামি দামি ব্র্যান্ডেড কাপড় পরে এসেছে। তার সাথে গিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার বন্ধু বান্ধব থাকার কারণে কথা বলতে পারি নাই। কলেজ শেষ হওয়ার পর সে যখন চলে যাচ্ছিল তখন আমি ডাক দিয়েছিলাম, তখন তাকে প্রপোজ করেছিলাম। তখন সে আমাকে অনেক কথা শুনিয়েছে আর বলেছে যে আমার মতো মানুষের সাথে নাকি কেউ বিয়েও করবে না। আম্মু, আমি বিয়ে করলে ওই ছেলেটাকেই বিয়ে করব। দরকার পড়লে আব্বুকে বলবে ওই ছেলেটাকে তুলে এনে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তারপরও আমি ওই ছেলেটাকেই বিয়ে করব, অন্য ছেলেকে বিয়ে করব না, এটা তুমি আব্বুকে বলে দিও। যেখানে ছেলেটা তোকে চাইতেছে না সেখানে তুই কেন ছেলেটার জন্য পাগল হচ্ছিস? আর ছেলেটা তো এতিম, তুই তো নিজেই বললি তার তো কোনো পরিচয় নেই, তার কোনো জায়গা সম্পত্তি বা ভালো কিছু নেই। তাহলে তুই কেন তার পিছনে পড়ে থাকবি? অযথা এসব চিন্তা বাদ দিয়ে ভালোভাবে পড়ালেখা কর। আম্মু, আমি বললাম আমি ওই ছেলেকেই বিয়ে করব। দরকার পড়লে ওই ছেলেকে তুলে নিয়ে আসবে তোমরা। বিয়ে করলে আমি ওই ছেলেকেই বিয়ে করব। সামনে পরীক্ষা আছে, পরীক্ষার পর আমি ওই ছেলের সাথে ভালোভাবে কথা বলে আব্বুর অফিসে একটা চাকরি নিয়ে দিব। ওই ছেলে আব্বুর অফিসে চাকরি করবে আর পড়াশোনা করবে। পড়াশোনা শেষ করে ভালো একটা কোম্পানিতে জয়েন করবে। তখন না হয় আমরা এই বাড়ি থেকে চলে যাব। এই সব কিছু আমাকে না বলে তুই তোর আব্বুকে গিয়ে বল। আমাকে বললে কোনো লাভ হবে না। আমি তোকে অনেকবার বুঝিয়েছিলাম অনেক কথা, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। এখন আর শুনতেও হবে না। যদি তুই তোর আব্বুকে বলতে পারিস তাহলে দেখ তোর আব্বু কি করে তোর জন্য। তোবা চুপচাপ চলে আসলো তার রুমে। রাত 11টা, সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে। এমন সময় তোবা তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমি একটা ছেলেকে পছন্দ করি। ছেলেটা হচ্ছে এতিম, আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাই, কিন্তু ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। দরকার পড়লে তাকে জোর করে বা কিডন্যাপ করে এনে তারপরে আমার সাথে বিয়ে দিতে হবে। আর যদি বিয়ে দিতে না পারো তাহলে আমি আত্মহত্যা করব। ছেলেটা এতিম, তুই ছেলেটার সাথে থাকবি কি করে? আর সে কি কাজ করে কি না করে এসব জানিস নাকি? এইসব না জেনে শুনে একটা ছেলের সাথে সম্পর্ক করবি তুই?
একবার ভেবেচিন্তে দেখেছিস ছেলেটা তোকে সুখী রাখতে পারবে নাকি পারবে না? সে আমাকে সুখে রাখতে পারবে নাকি পারবে না এটা আমি দেখে নিব, এটা তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা, তুই আগে তোর পরীক্ষা শেষ কর, এরপরে আমি একটা ব্যবস্থা করব ওই ছেলেটার সাথে কথা বলে। যদি ওই ছেলেটা রাজি হয় তাহলে বিয়ে হবে, আর যদি রাজি না হয় তাহলে বিয়ে হবে না। বিয়ে হবে না কেন? অবশ্যই হবে। ছেলেটা রাজি হয় নাই তো কি হয়েছে? রাজি করাবে তোমরা। আর আমি কি বলেছি রাজি না হয়ে জোর করে করব? তারপরও আমার ওই ছেলেকেই লাগবে। তোবা রাগারাগি করে খাওয়া দাওয়া করে ওইখান থেকে চলে গেল তার রুমে। অন্যদিকে তোবার আম্মু তোবার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেয়েটা যেহেতু চাইতেছে এতিম ছেলেটাকে বিয়ে করার জন্য, তাহলে বিয়ে দিয়ে দাও। আর আমরাও তো চেয়েছিলাম এমন একটা ছেলের সন্ধান যাতে আমাদের সকল সম্পত্তির দায়িত্ব এবং আমার মেয়ের দায়িত্ব ওই ছেলের হাতে দিয়ে যেতে পারি। আমাদের তো আর কোনো কিছুর কমতি নেই, যে কোনো কিছু কমতি আছে আমরা তাকে দিতে পারবো না। হ্যাঁ, আমিও এটাই চাইছিলাম। আর তোমার মেয়ের সাথে এখন আমি মজা করলাম, দেখলাম তোমার মেয়ে কি বলে। কিন্তু এখন তো দেখতেছি তোমার মেয়ের সত্যি সত্যি ওই ছেলেকেই চাইতেছে। তবে আর কয়েকটা দিন যাক, এরপরে তোমার মেয়ের অবস্থা দেখি কি হয়। যদি তোমার মেয়ে ওই ছেলের জন্য বেশি পাগলামি করে তাহলে ওই ছেলেকে এনে দিব। তোবার আব্বু আম্মু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে তারাও চলে আসলো তাদের রুমে। পরের দিন তামিম তার কলেজের জন্য চলে আসলো সেই দোকানে। সকাল সকাল দোকান খুলে ফেলতে কাস্টমারদের ভিড় জমে গেল। কাস্টমাররা খাওয়া দাওয়া করতেছে, এমন সময় একজন কাস্টমার বলতে লাগলো, ভাই, পাশে তো আরও অনেক জায়গা আছে, ওই জায়গায় আপনি যদি একটা সকালে রুটি আর পরোটার দোকান দেন তাহলে আরও বেশি ভালো চলবে। কারণ সকালবেলা তো তেমন বেশি কেউ খাওয়া দাওয়া করে আসতে পারে না, আর আশেপাশে তো বাড়িঘর আছে, তারাও নিতে পারবে রুটি পরোটা। হ্যাঁ ভাই, সিদ্ধান্ত নিয়েছি, এটা করব। তবে আজকে না, 1 তারিখ থেকে শুরু করব। নতুন মাস থেকে শুরু করলে একটা হিসাব থাকবে, কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে। আর তো মাত্র কয়েকটা দিন, এরপরে শুরু করব। দোয়া করবেন আমার জন্য। অবশ্যই দোয়া করব। আমরা চাই যে তোমার দোকানটা আরও বেশি বড় হোক, এমনকি এইখানে যত অফিস আছে সব অফিসের মালপত্র যাতে তোমার দোকান থেকে নেওয়া হয়। তুমি যত বেশি ভালো মাল আনবে তত বেশি চলাচল করবে তোমার দোকান। হ্যাঁ, আমি তো আগের চাইতে আরও বেশি ভালো মাল আনা নেওয়া করি। আশা করি আরও ভালো মাল পাইলে আরও ভালো মাল নিয়ে আসবো। আপনারা শুধু আমার এখান থেকে মালপত্র নিয়ে যাতে আমি আরও ভালো মাল আনতে পারি, আপনাদের ভরসায়। কাস্টমারদের সাথে কথা বলতে বলতে তাদের খাবার দেওয়া শেষ করে তামিম বসে রইল। বেশ কিছুক্ষণ পর তারা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে ওইখান থেকে চলে গেল তারা তাদের কাছে। সারাদিন কাজ করে ভালোই ইনকাম করে তামিম। অন্যদিকে তোবা কলেজে এসে তামিমকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু তামিমকে কোথাও পাওয়া যাচ্ছে না। গাছতলায় রোহান আর তার বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলতেছে। তাদেরকে দেখে তোবা চলে আসলো রোহানের কাছে। রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রোহান, তামিম কোথায় আছে? তামিমের খোঁজ খবর জানো? তার ফোন নাম্বার কি তোমাদের কাছে আছে নাকি? থাকলে একটু আমাকে দিতে পারবে? তামিমের সাথে আমার কিছু কথা ছিল। তার সাথে তো আমাদের যোগাযোগ নেই। গতকালকে থেকে তার ফোনটা রাস্তায় ভেঙে পড়ে গেছে, তারপর থেকে আর তার সাথে যোগাযোগ করতে পারি নাই। আর সে আগের বাড়িতেও থাকে না। অনেকবার দেখে এসেছিলাম, কিন্তু হঠাৎ আপনার তার সাথে কিসের কথা? আপনি আমাদেরকে বলেন, তার সাথে দেখা হলে আমরা বলে দেব। এইগুলো হচ্ছে পার্সোনাল কথা, এগুলো আমাদের মধ্যে কথা হবে, এগুলো তোমাদেরকে বলতে পারবো না। এই নাও আমার নাম্বার, যদি তামিমের সাথে দেখা হয় তাহলে তামিমকে আমার ফোন নাম্বারটা দিয়ে বলবে যে আমার সাথে একটু দেখা করার জন্য বা ফোন দিয়ে কথা বলার জন্য। আচ্ছা, আপনি যান তাহলে। যদি তার সাথে আমাদের দেখা হয় তাহলে আমরা অবশ্যই জানিয়ে দিব, আর তাকে ফোন নম্বরও দিয়ে দিব। আপনি একদম নিশ্চিন্তে থাকেন। তোবা ওইখান থেকে চলে আসলো। এদিকে রোহান বসে আছে তার বন্ধুদের সাথে। এমন সময় হাসান রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রোহান, আমাদের কাছে তো তামিমের ফোন নাম্বার আছে, তারপরেও তুই কেন মিথ্যা কথা বললি ওই মেয়েটার কাছে? তোরা জানিস না ওই মেয়েটার জন্য আমার বন্ধুর জীবন কতটা খারাপ হয়ে গিয়েছিল? আবার তোরা কি চাস নাকি তার জীবনটা আরো জড়িয়ে নষ্ট করুক? এখন সে যেই পজিশনে আছে, এই কাজটা যদি ধরে রাখতে পারে এবং দোকানটা যদি এইখানে ভালোভাবে রাখতে পারে তাহলে খুব শীঘ্রই তার উন্নতি হবে।
দেখিস না গত কয়েক মাসের মধ্যে কতটা উন্নতি হয়েছে। আমাদের চাইতেও দামি দামি কাপড় পরে এসেছিল গতকালকে। আমরা এত কিছু জেনেও কেন আমাদের বন্ধুর জীবন নষ্ট করব বল? হ্যাঁ, এটাও তো কথা। আচ্ছা যাই হোক, একদম ভালো কাজ করেছিস। তুই ওই মেয়েটার সাথে আর কথা না বললেই হবে, তামিমকেও সাবধান করে দিতে হবে। চল আজকে বিকেলবেলা তামিমের দোকানে যাই, গিয়ে দেখে আসি। অনেকদিন তো হয়েছে দোকানের দিকে যায় না। সবাই মিলে না হয় চায়ের আড্ডা দিব। আচ্ছা, তোরা যেহেতু বলছিস তাহলে তো যেতেই হয়। কয়েকটা ক্লাস শেষ করে এরপরে না হয় যাওয়া যাবে, কি বলিস সবাই? হ্যাঁ, কয়েকটা ক্লাস শেষ করে এরপরে যাব। চল এখন ক্লাসে। সবাই কয়েকটা কাজ শেষ করে চলে আসলো বাইরে, বাইক দিয়ে চলে যেতে যাবে। এমন সময় পেছন থেকে তোবা রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রুহান, তোমাকে যেটা বলেছিলাম সেটা যাতে মনে থাকে। যদি তামিমের সাথে দেখা হয় তাহলে ফোন নাম্বারটা দিয়ে বলে দিও আমাকে একটা ফোন দেওয়ার জন্য। আচ্ছা আপু, যদি দেখা হয় তাহলে আমরা বলে দেব। আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা এখন গেলাম বাড়িতে। এ বলে রোহান চলে আসলো তার বন্ধুদেরকে নিয়ে তামিমের দোকানে। বাড়ির কথা বলছে কারণ যাতে করে সে বুঝতে না পারে। সবাই একসাথে বসে চা খাইতেছে আর কথাবার্তা বলতেছে। এমন সময় রোহান বলতে লাগলো, এই তামিম, জানিস না আজকে তোবা তোর সাথে কথা বলতে চেয়েছিল। তোকে অনেক খোঁজাখুঁজি করছিল। তোর ফোন নাম্বার চেয়েছিল, আমরা দেই নেই, কিন্তু তার নাম্বার দিয়ে দিয়েছে আমাদের কাছে। এই নে, যদি তোর প্রয়োজন হয় তাহলে ফোন দিস। তবে মামা, এমন কোনো কাজ করিস না যেটা তোর জীবনটা আবার নষ্ট করে দেবে। এখন কিন্তু খুব সুন্দরভাবে চলাচল করছিস। যদি ওই মেয়ের সাথে আবার সম্পর্কে জড়াতে যাস তাহলে কিন্তু বুঝতে পারছিস, বাকিটা আর নাই বললাম তোকে। রোহান এসব কথাবার্তা বলা শেষ করে অন্য কথাই চলে গেল। বেশ কিছুক্ষণ পর একটা অফিসের ম্যানেজার এসে তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, এই লিস্টের সকল মালগুলো তোমার কাছে আছে নাকি? একটু দেখে জানাও তো। যদি না থাকে তাহলে আমি বড় বাজারে গিয়ে নিয়ে আসব। তামিম লিস্ট দেখে বলতে লাগলো, বড় বাজারে যাওয়ার দরকার নেই, আমার কাছেই সব মাল আছে। শুধু একটা মাল বাকি, আমি ফোন দিয়ে বলে দিতেছি। অফিস থেকে ভালো মাল আধা ঘন্টার মধ্যে দিয়ে যাবে। ততক্ষণে আমি এই সব কিছু রেডি করে ফেলি। ঠিক আছে, তুমি রেডি করে আমাদের অফিসে দিয়ে আসবে। এই নাও আমাদের অফিসের ঠিকানা, আর কত টাকা বিল হয়েছে ওইটাও হিসাব করে সাথে লিস্ট নিয়ে যাবে। আমাদের অফিসের বস তোমার কাছে টাকা দিয়ে দিবে, আর যেটা আনবে সেটাও কিন্তু নিয়ে যাবে সাথে করে। সেটা আবার ফেলে রেখে যেও না। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। আপনি এখন যান, আমি মাল সময় মতো পৌঁছে দিয়ে আসবো। ঠিক ৪৫ মিনিটে আপনাদের অফিসের সামনে আমাকে পাবেন। আচ্ছা, তাহলে আমি গেলাম, তুমি সকল মালপত্র নিয়ে চলে এসো। এ বলে ম্যানেজার ওইখান থেকে চলে গেল। এদিকে তামিম সকল মালপত্র রেডি করে যে মালটা নিয়ে আসবে ওইটাও সাথে করে নিয়ে এসে অফিসের মাল দিয়ে বসের কাছ থেকে টাকা নিয়ে চলে আসলো আবার দোকানে। তামিম দোকানে আসতেই তার বন্ধু বান্ধবরা চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। এইদিকে তামিম দোকান বন্ধ করে চলে আসলো বাজারে। খাওয়া দাওয়া করে বাড়িতে এসে বিছানায় শুয়ে আছে। চোখ বন্ধ করতেই আবারও তোবার তার সামনে ভেসে উঠল। এটা দেখে তামিম মনে মনে বলতে লাগলো, আমি কি এখন ফোন দিব? আর ওই মেয়েটার জন্য তো আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছিল। এখন যদি আমি আবার ওই মেয়েটার সাথে সম্পর্কে জড়াই তাহলে তো আরও জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি তো আমার জীবনটা এইভাবে নষ্ট করতে চাই না। তামিম এইসব কিছু চিন্তা ভাবনা করতেছে। অন্যদিকে তোবা খাবার টেবিলে খাবারগুলো এক আঙ্গুল দিয়ে ঘোরাচ্ছে, কিন্তু মুখে নিচ্ছে না। এটা দেখে তোবার আব্বু বলতে লাগলো, কিরে, এইভাবে খাবার নাড়াচাড়া করতেছিস কেন? খাবার খেয়ে তাড়াতাড়ি গিয়ে ঘুমা, কালকে আবার কলেজে যাবি। আমার খেতে ভালো লাগতেছে না, তাই আমি এইভাবে খাবার নাড়াচাড়া করতেছি। আর আমি আজকে একদম খাবোই না। গেলাম আমি, এখন আমার ক্ষুধা নাই পেটে। এই বলে তোবা ওইখান থেকে চলে গেল। এইদিকে তোবার আম্মু তোবার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হঠাৎ করে তোমার মেয়ের আবার কি হয়েছে? এইভাবে চলে গেল কেন? নিশ্চয় ছেলেটার সাথে কথা বলতে পারে নাই আজকে, এটার জন্য এরকম করতেছে। হ্যাঁ, হতে পারে। আগে আমাদের সময় হতো এই রকম হয়েছিল, একজনের সাথে কথা না বলে থাকতেই পারতাম না। আজকে আমার মেয়েটারও সেই রকম দশা হয়েছে। খুব তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে, তাহলেই তারা খুব ভালো থাকবে। হ্যাঁ, সামনে তো তোর পরীক্ষা, সেটা শেষ হলে এরপরে না হয় তোদের বিয়েটা দেওয়া হবে। আর ছেলেটার ব্যাপারে তো খোঁজ খবর নিতে হবে। তুমি তোমার মেয়ের কাছ থেকে ছেলেটার ছবি নিয়ে এরপরে না হয় খোঁজ খবর নিও। তোমার তো আবার পরিচিত অনেক লোকজন আছে, তাদের কাছ থেকে খোঁজ খবর নিতে পারবে।
আচ্ছা, আমি খোঁজ খবর নিয়ে দেখব, একদম চিন্তা করবে না। আর খাওয়া দাওয়া শেষ করি, তুমি তোমার মেয়ের জন্য খাবার নিয়ে যাও, না হলে আজকে সারা রাতে ও খাবে না। কালকে আবার সকালে না খেয়ে কলেজে চলে যাবে। জোর করে হলেও খাবার খাইয়ে দিয়ে আসবে তাকে কিন্তু। আচ্ছা, জোর করে হলেও খাবার খাইয়ে দিয়ে আসবো, চিন্তা করো না, তুমি খাওয়া দাওয়া করে রুমে চলে যাও। তোবার আপু খাওয়া দাওয়া শেষ করে চলে গেল রুমে। এইদিকে তোবার আম্মু খাবার নিয়ে চলে আসলো তোবার রুমে। এসে দেখে তোবা চুপচাপ বসে আছে। তোবাকে বসে থাকতে দেখে বলতে লাগলো, এইভাবে না খেয়ে চলে আসলি কেন? তাড়াতাড়ি খাবার খেয়ে নে। আর তোর আব্বু তো বলেছে ওই ছেলেটার সাথেই বিয়ে দেবে। তুই ছেলেটার একটা ছবি তোর আব্বুর কাছে পাঠিয়ে দিস, যদি তোর কাছে থাকে। আর যদি না থাকে তাহলে ছবি কারো কাছ থেকে নিয়ে এরপরে তোর আব্বুর কাছে দিয়ে দিস। তোর আব্বু বলেছে ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়ে এরপরে তোর সাথে বিয়ের ব্যাপারে কথা বলবে তোর পরীক্ষার পর। আচ্ছা, আমি ওই ছেলেটার একটা ছবি এনে তোমাদের কাছে দিয়ে দিব। তবে ছেলেটা খারাপ হোক আর ভালো হোক, আমার ওই ছেলেটাকেই চাই। ওই ছেলেটাকেই আমি বিয়ে করব। বললাম তো, তোর আব্বু বলেছে ওই ছেলেটার সাথেই বিয়ে দেবে। আগে ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়ে নিক, পরে না হয় দেখা যাবে। এখন তাড়াতাড়ি করে খাবার খেয়ে ঘুমা, কালকে কলেজে যাবি। তোবা তার আম্মুর কথা শুনে খাওয়া দাওয়া শেষ করে ঘুমেতে সে বাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। অন্যদিকে তামিম চলে আসলো সকাল সকাল দোকানে। ফোনটা পকেট থেকে বের করতে দেখতে পেল রোহান কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রোহান বলতে লাগলো, কিরে তুই আজকে এত তাড়াতাড়ি দোকানে চলে গেলি? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি উঠে পড়লাম, তাই আর কি তাড়াতাড়ি চলে আসলাম। কিন্তু তুই জানলি কি করে আমি দোকানে চলে এসেছি? তুই কি দোকানে এসেছিলি নাকি? আমি আমাদের অফিসে যাচ্ছিলাম, হঠাৎ দেখি তুই দোকান খুলে ঝাড়ু দিচ্ছিস, তাই আর কি তোকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম এত তাড়াতাড়ি দোকান খোলার কারণ। আর একটা কথা, রাতে কি কল দিয়েছিলি নাকি? আরে না, তুই কি পাগল হয়েছিস? আমি তাকে কল দিব? একবার তার ফান্দে পড়ে জীবনটা নষ্ট করেছিলাম, আর চাই না জীবনটা নষ্ট করার জন্য। তারপরও একবার কল দেওয়া উচিত তোর। আজকে একবার কল দিয়ে কথাবার্তা বলিস, দেখিস মেয়েটা কি বলে। আচ্ছা, তুই যেহেতু বলতেছিস তাহলে একবার কল দিয়ে দেখব। এখন ফোন রাখলাম, কয়েকজন কাস্টমার এসেছে, তাদেরকে খাবার দিব এখন। এই বলে তামিম কলটা কেটে দিয়ে তাদেরকে খাবার দিতে লাগলো। খাবার দেওয়া শেষ করে বসে আছে এমন সময় বেকারির গাড়ি আসলো। বেকারির গাড়ি থেকে কিছু মাল রেখে দিল তামিম। মালগুলো রাখার পর কয়েকজন কাস্টমার ওই মালগুলো থেকে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে চলে গেল তারা। অন্যদিকে হাসান কলেজের মাঠে বসে আছে। এমন সময় তোবা এসে হাসানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হাসান, তোমার বন্ধু তামিম কোথায় আছে তুমি জানো? গতকালকে আমি রোহানের কাছে নাম্বার দিয়েছিলাম। রোহান কি তোমার বন্ধুকে নাম্বারটা দিয়েছে নাকি দেয় নাই, একটু বলতে পারবে? হ্যাঁ, রোহান তো নাম্বারটা দিয়েছে আর বলেছে যে ফোন দেওয়ার জন্য। কেন, আপনাকে ফোন দেয় নাই নাকি? না, আমাকে এখনো ফোন দেয় নাই। সে কি কাজ করে একটু বলতে পারবে আমাকে? আর কোথায় কাজ করে? যদি ঠিকানাটা দিতে তাহলে আমি গিয়ে তার সাথে দেখা করে আসতাম। সে কোথায় কি করে এটা তো বলতে পারতেছি না, তবে সে একটা চাকরি করে, আমি এটা জানি। হয়তো চাকরির ব্যস্ততার কারণে আপনাকে ফোন দিতে পারে না। দেখবেন রাতের বেলা অবশ্যই ফোন দিয়েছে। তার তো ফোন ঠিক নাই, এটা তো গতকালকে আপনাকে বলাই হয়েছে। হয়তো ফোনটা ঠিক করবে, এরপর আপনাকে ফোন দিবে। আচ্ছা, তারপরেও যদি তোমার সাথে দেখা হয় তাহলে আরেকবার তাকে জানিয়ে দিও, তার সাথে আমার জরুরি দরকারি কথা আছে। এই বলেই তোবা ওইখান থেকে চলে গেল। এদিকে হাসান ফোন দিল রোহানের কাছে। রোহান কলটা রিসিভ করতে ওপাশ থেকে হাসান বলতে লাগলো, কিরে রোহান, তুই কি তামিমকে বলিস নাই ফোন দেওয়ার জন্য? আজকে ওই মাত্র আমাকে তোবা বলে গিয়েছে তামিমকে বলার জন্য ফোন দিতে। তুই আরেকবার তামিমকে বলে আসিস তো ফোন দেওয়ার জন্য, না হলে কিন্তু আবার প্রত্যেক দিন জিজ্ঞেস করবে। তুই তো জানিস যদি আমি তার সাথে কথা বলি তাহলে আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে যাবে। সে একদম আমাকে বলে দিয়েছে যে তার সাথে রিলেশনে থাকতে হলেও কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না। তুই প্লিজ বন্ধু তাকে একবার বলে আসিস। হ্যাঁ, আমি তোকে বলছি সে যে আজকে রাতের বেলা ফোন দিবি। তুই তো গতকালকে দেখেছিস কতটা ব্যস্ত থাকে সে, তাই আর কল দিতে হয়তো পারে নাই। রোহান এসব কথাবার্তা বলতেছে এমন সময় হাসানের কাছে আবারও তোবা আসলো। হাসানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হাসান, তোমার কাছে কি তামিমের কোনো ছবি আছে? যদি থাকে তাহলে আমাকে একটা দাও। আমার আব্বু বলেছে যে তার একটা ছবি পাঠানোর জন্য। আমার কাছে তো আর নেই, তাই তোমার কাছে আবার আসলাম। প্লিজ একটা ছবি দাও, আর তোমাকে বিরক্ত করব না ছবি দিলে। আপনি আপনার শেয়ারের চালু করেন, আমি আপনাকে শেয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতেছি।
অন্য কোনো মাধ্যমে পাঠানো যাবে না। আমার গার্লফ্রেন্ড দেখলে আমাকে মেরেই ফেলবে। এ বলে হাসান শেয়ারেটের মাধ্যমে পাঠিয়ে দিল তামিমের একটা ছবি। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর তোবা ওইখান থেকে চলে গেল। অন্যদিকে হাসান বসে আছে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল সারাদিন। রাতের বেলা তোবা তার আব্বুকে ছবিটা দিতেই তোবার আব্বু বলতে লাগলো, এই ছেলেটাকে তো আমি চিনি। এই ছেলেটা আমাদের অফিসের কিছুটা দূরে একটা দোকান দিয়েছে, ইলেকট্রিক্যালের। দোকানটা খুবই ভালো চলে। তাহলে তো আর তেমন কিছু জানতেই হবে না তুমি ওই ছেলের সাথে কথা বলে আমাদের বিয়ের ব্যাপারে সকল কিছু রেডি করে রাখো। ছেলেটাকে বিয়ে করতে পারবে, আমার অনেকগুলো শর্ত আছে। সব শর্ত মানতে হবে তোকে। যদি মানতে পারিস তাহলে আমি ওই ছেলেটার সাথে তোর বিয়ে দিব, আর মানতে না পারলে বিয়ে দিব না। আমি তোমার সকল শর্ত মানতে রাজি আছি। বলো কি কি করতে হবে আমাকে, আমি সব কিছু করব। আমি আমার সকল সম্পত্তি তার নামে লিখে দিব, তোর নামে একটা কিছুই লিখে দিব না। যদি মানতে রাজি থাকিস তাহলে আমি ছেলেটার সাথে কথা বলবো, ছেলেটাকে রাজি করাবো। এখন তুই সিদ্ধান্ত নিয়ে আমাকে জানা। আজকের রাত তোকে সময় দিলাম। আজকে রাত সময় দিতে হবে না, আমি এক্ষুনি বলতেছি। তোমার সকল জায়গা সম্পত্তি দরকার পড়লে তুমি তাকে দিয়ে দাও, আমাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমার বিশ্বাস আছে তার উপরে। সে গত 5 বছর আমার পেছনে ঘুরুঘুরি করেছে, হঠাৎ করে ঘুরুঘুরি বন্ধ করে দিয়েছে। আমি কিভাবে আছি এটা একমাত্র আমি জানি। তার ভালোবাসার প্রত্যেকটা মুহূর্ত আমি এখন টের পাচ্ছি। ও আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হয়েছে। টের যেহেতু পাচ্ছিস তাহলে তো আর কিচ্ছু বলতে হবে না আমাকে। আর তুই একবার তার সাথে দেখা করে আসিস গিয়ে। তোবা তার আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল তার রুমে। গিয়ে দেখে তার ফোনটা বাজতেছে, অপরিচিত নাম্বার। কলটা রিসিভ করতে ও পাশ থেকে তামিম বলতে লাগলো, আসসালামু আলাইকুম। তোবা আপু আমাকে নাকি বলেছেন আপনাকে ফোন দেওয়ার জন্য, জরুরি কিছু কথা বলবেন বলে। হ্যাঁ, জরুরি কথা বলার জন্যই তোমার বন্ধুকে দিয়ে বলেছিলাম তোমাকে বলার জন্য আমাকে কল দিতে। কালকে আমি তোমার দোকানে আসতেছি, সরাসরি এসে এরপরে কথা বলবো তোমার সাথে। মানে আপনি কিভাবে জানেন যে আমি দোকান দিয়েছি? আর আপনাকে কে বলেছে? নিশ্চয়ই আমার বন্ধুরা বলেছে, তাই না, যে আমার দোকান আছে? না, আপনার বন্ধুরা বলে নাই, আমার আব্বু বলেছে। কারণ আপনি নাকি আমার আব্বুকে কোম্পানিতে কয়েকদিন আগে মাল দিয়ে এসেছিলেন, আর আব্বু প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় আপনার দোকান দেখে, এমনকি আপনাকেও দেখে। এটার জন্য আমার আব্বু আমাকে ঠিকানাটা বলতে পেরেছে। কালকে আমি আসতেছি সকাল 10টার দিকে। এখন তাহলে ঘুমান, সারাদিন প্রচুর পরিশ্রম করেছেন। তোবা কলটা কেটে দিতেই তামিম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরদিন সকাল 10টা, তামিম তার দোকানে কাজ করতেছে। এমন সময় দোকানের সামনে এসে একটা গাড়ি দাঁড়ালো। তামিম গাড়ির দিকে লক্ষ্য করতে দেখতে পেল গাড়ির ভিতর থেকে তোবা নামতেছে। তোবাকে দেখে দাঁড়িয়ে আছে তামিম। এমন সময় তোবা চলে আসলো তামিমের সামনে। তামিমের দোকানটা বেশ ভালোভাবে লক্ষ্য করে দেখে অনেক মালপত্র রাখা আছে। মালগুলো দেখে তোবা বলতে লাগলো, বাহ, তোমার তো দেখি অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের কারণ নিশ্চয়ই তোমার বন্ধু বান্ধব, তাই না? তারা তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছে, আর তুমি এরকম একটা ব্যবসা দিয়েছো এখানে। তারা আমাকে কেউ সাহায্য করে নাই, আমি আমার জায়গাটা নিজে থেকেই তৈরি করে নিয়েছি। শুধু জাস্ট আইডিয়াটা দিয়েছে রোহান, এছাড়া আর কোনো কিছুই করে নাই। আর আমার জিনিসগুলো সাজাতে সাহায্য করেছে। কিন্তু আপনি এখানে আসলেন কেন? এখানে আসার কারণ কি? তামিম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার আব্বু আম্মু রাজি আছে তোমার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। তোমাকে আমাদের বাসায় যেতে হবে। বাসায় গেলে আমার আব্বু আম্মু তোমার সাথে কথা বলবে। দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলতেছি, আমার সাথে আপনি সুখী হবেন না। আমি একটা এতিম ছেলে, সো সুখী হওয়ার কোনো চান্স নেই। আপনাকে যেটা বলতেছি সেটাই করেন। আপনি অন্য কাউকে চয়েস করে বিয়ে করে নেন। আমাকে বিয়ে করার চাইতে অন্য কাউকে বিয়ে করে সুখে থাকতে পারবেন। কেন, তুমি কি সুখে রাখতে পারবে না নাকি? প্রত্যেকটা বছরে 2 সেট কাপড় বানিয়ে দিতে পারবে না নাকি? এইসব সবাই মুখে মুখে বলতে পারে, কিন্তু কাজের বেলায় কেউ নেই। তাই আমি আপনার ভালোর জন্যই বলতেছি, আপনি অন্য কাউকে চয়েস করে নেন। আর প্লিজ আমার দোকানে আসবেন না। আপনি আসলে আমার দোকানের কাস্টমার নষ্ট হবে। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি তোকে তুলে নিয়ে গিয়ে পরে জোর করে বিয়ে করব। তুই আমাকে চিনিস না, আমার নাম তোবা। আমি যা ইচ্ছা তাই করতে পারি। আশা করি এটা তোর খুব ভালো করে জানা আছে। জোর খাটানোর চেষ্টা করবি না, তোর ভালোর জন্যই বলতেছি। তুই কি আমাকে বিয়ে করবি নাকি করবি না, এটা আগে বল। আচ্ছা,
আমি আপনাদের বাসায় যাব, আপনার আব্বুর সাথে কথা বলবো, এরপরে বিয়ে করব না কি করব না এসব নিয়ে না হয় সিদ্ধান্ত নিব। এখন আপনি যান আর আপনার বাড়ির ঠিকানা দিয়ে যান। আমি যখন ফ্রি হব তখন যাব আপনাদের বাসায়। তুই এখন আমাদের সাথে আমাদের অফিসে যাবি, ওইখানে আব্বু আছে, আব্বুর সাথে কথা বলবি, দোকান বন্ধ কর। এখন দোকান বন্ধ করা যাবে না, আশেপাশে অফিস থেকে লোক আসতে পারে, তাদেরকে মাল দিতে হবে। 1 ঘন্টার জন্য বন্ধ কর। এই 1 ঘন্টার জন্য আমি তোকে 50,000 টাকা দিব, তারপরও তুই চল আমার সাথে, তাড়াতাড়ি বন্ধ কর দোকান। তামিম আর উপায় না পেয়ে দোকানটা বন্ধ করে চলে আসলো তোবার সাথে তাদের অফিসে। তামিম বসে আছে তোবার আব্বুর সামনে, অন্যদিকে তোবা বাহিরে ঘোরাঘুরি করতেছে। তোবার আব্বু তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তামিম, তোমার বিজনেস তো খুব ভালো চলাচল করতেছে। আমি চাইতেছি যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য, আর আমার মেয়েটাও তোমার জন্য খুব পাগল হয়ে আছে। প্লিজ আমার মেয়েটাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাও। আর আপনি কি জানেন না যে আমি একজন এতিম ছেলে? তারপরেও আপনি আমাকে বলতেছেন যে আপনার মেয়েকে বিয়ে করার জন্য? এই কথা আর বলবেন না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি আপনার মেয়েকে সুখে রাখতে পারবো না। সুখে রাখতে পারবে, কারণ আমি আমার সকল সম্পত্তি সবকিছু দায়িত্ব তোমাকে দিয়ে দিব, এমনকি তোমার নামে সবকিছু লিখে দিব। সরি, আমার এসব কোনো কিছুই চাই না। আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়েই সন্তুষ্ট। আপনার জিনিস আপনার কাছেই রাখেন। আপনি কি আমাকে আপনার জায়গা সম্পত্তির লোভ দেখিয়ে কিনে নেওয়ার চেষ্টা করতেছেন নাকি? এই তামিমকে টাকার লোভ দেখিয়ে কিনে নিতে পারবেন না, কারণ এই তামিম টাকাকে ভয় পায় না। এই তো আমি এরকম একটা ছেলে চেয়েছিলাম আমার মেয়ের জন্য। তুমি একদম পারফেক্ট তামিম, আর মানা করো না প্লিজ। আমার মেয়েটাকে তুমি তোমার জীবনসঙ্গী করে নাও। আমি যদি একটা মেয়েকে সুখে রাখতে না পারি, তাহলে কিন্তু আমি আপনার মেয়েকে আপনাদের বাসায় পাঠিয়ে দিব। তখন কিন্তু আপনি আর আমাকে কোনো কিছু বলতে পারবেন না। আচ্ছা, তখন আমি আর তোমাকে কিছুই বলবো না। তামিম চুপচাপ বসে আছে আর চিন্তা ভাবনা করতেছে কি করবে, বিয়েটা করে ফেলবে নাকি করবে না। প্রায় আধা ঘন্টা চিন্তা ভাবনা করার পর তামিম বলতে লাগলো, আচ্ছা, আমি কি আমার বন্ধু বান্ধবের সাথে একটু কথা বলতে পারি? যদি অনুমতি দেন তাহলে আমি কথা বলবো। বন্ধু বান্ধব ছাড়া তো আর আমার কেউ নেই, তাই আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলে এরপরে আমাকে জানাও। তামিম চলে আসলো এক সাইডে, ফোন দিল রোহানকে। সবকিছু বলার পর রোহান বলতে লাগলো, যেহেতু তোর কথাই বোঝা যাচ্ছে তোরা সবকিছুতেই দিতে রাজি আছিস, তাহলে তুই বিয়ে করে ফেল। তোর এইখানেই বিয়েটা লেখা আছে, তুই অন্য জায়গায় বিয়ে করতে পারবি না। আল্লাহ তাআলা তোর বিয়ে এইখানেই লিখে রেখেছে। তাহলে তুই বলতেছিস বিয়ে করে ফেলার জন্য? হ্যাঁ, বিয়ে করে ফেল। যদি তারা রাজি থাকে তাহলে আজকেই বিয়ে করে ফেল। আমাদেরকে জানাস যদি আজকে বিয়ে করিস। আমরা না হয় উপস্থিত থাকবো তোর গার্ডিয়ান হিসেবে, কারণ তোর তো আর কোনো গার্ডিয়ান নেই। তামিম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে চলে আসলো তোবার আব্বুর সামনে আর বলতে লাগলো, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনারা আপনার মেয়েকে কবে আমার হাতে তুলে দিতে চান একটু বলেন। আর আমি কিন্তু কোনো অনুষ্ঠান করতে পারবো না, বা আপনারাও করতে পারবেন না। আচ্ছা, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। যেহেতু কোনো অনুষ্ঠান হবে না, তাহলে আজকের রাতেই বিয়েটা হয়ে যাক, যদি তোমার সমস্যা না থাকে। না, আমার কোনো সমস্যা নেই বিয়ে করতে। আপনি যদি চান তাহলে আজকেই বিয়ে দিতে পারেন। এখন তাহলে আমি দোকানে যাই, আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন। সন্ধ্যা হলে আমাকে না হয় দোকান থেকে নিয়ে যাবেন, আমি আমার বন্ধুদেরকে বলে রাখবো। আচ্ছা, তাহলে তুমি যাও দোকানে, আমি তোমার সাথে কথাবার্তা বলে এরপরে তোমাকে ফোন দিয়ে বলবো যে জানিয়ে দেওয়ার জন্য। তামিম চলে আসলো তার দোকানে। অন্যদিকে তোবার আব্বু তোবার সাথে কথাবার্তা শেষ করে সন্ধ্যায় তামিমকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। তামিমের সাথে তার বন্ধু বান্ধবরা বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তোবার আব্বু কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন, আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। কাজী তোবার আব্বুর কথা শুনে বিয়ে পড়তে লাগলো। বিয়ে পড়ানো শেষ করে ওইখান থেকে চলে গেল। এদিকে তামিম বসে আছে। বেশ কিছুক্ষণ পর তার শাশুড়ি আম্মু তার জন্য খাবার নিয়ে চলে আসলো। সবে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া শেষ করে তামিমের হাতে তোবাকে তুলে দিয়ে বলতে লাগলো, তামিম, আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিই নাই কোনো কিছুর জন্য। আশা করি তোমার বাসায় যাওয়ার পরও তুমি কষ্ট দিবে না।
যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিয়ে জানাবে, আমি তোমাদের জন্য সব কিছু পাঠিয়ে দিব। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে সবসময় আমার কাছে ভালো থাকবে। আপনি আপনার মেয়েকে নিয়ে একদম চিন্তা করবেন না। আজকে তাহলে আমরা গেলাম। এই বলে তামিম তোবাকে নিয়ে চলে আসলো তার বাসায়। সাথে তামিমের বন্ধু বান্ধব এসেছে। ঘর ভালোভাবে সাজিয়ে দিয়ে চলে গেল তামিমের বন্ধু বান্ধবরা। রাত প্রায় 1টা। দুজন নামাজ আদায় শেষ করে বসে আছে পাশাপাশি। এমন সময় তোবা তামিমের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার সাথে আগে অনেক অন্যায় করেছি, প্লিজ আমার অন্যায়ের জন্য আমাকে মাফ করে দিও। মাপ চাইতে হবে না এখন আর, কারণ তুমি তো এখন আমার বউ। মাপ চাইবে কেন? এখন তাহলে ঘুমাও, কালকে আবার কাজ আছে অনেক। এখন কোনো ঘুম নেই, এখন তুমি আমাকে আদর করবে, আমার আদর লাগবে। গত 5 বছর তুমি আমার পেছনে ঘুরোঘুরি করেছো, আর এখন থেকে আমরা দুজন একসাথে ঘুরোঘুরি করব, সাথে আমাদের বেবিও। আমাদের বেবি আনার জন্য তাড়াতাড়ি আদর করা শুরু করো তো। তোবার কথা শুনে তামিম আদর করা শুরু করলো। সারাত আদর করে ভোরবেলা দুজন ঘুমের দেশে পাড়ি জমালো। তারা ঘুমাতে থাকুক, আমরা তাহলে বিদায় নিই। তাদের এইরকম পূর্ণতা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।